হেল ইউনিভার্সিটি এই সিরিজের প্রথম ৯টি এপিসোড আমি একটি পার্টে এক্সপ্লেন করেছি, আর আজকের পার্টে এপিসোড ১০ থেকে ১৩ পর্যন্ত এক্সপ্লেন করব। তো গত পার্টের শেষে আমরা দেখেছিলাম জেইন মিয়াকে বাঁচানোর জন্য সুপ্রিমোকেই থ্রেট করেছে। সুপ্রিমো ওর সাহায্য করেছে ঠিকই, কিন্তু যেহেতু জেইন সুপ্রিমোকে থ্রেট করেছে, এজন্য ওকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। জেইনের কাছে শনিবার পর্যন্তই সময় আছে। আর হ্যাঁ, ওর উপর আরেকটাও ঝুঁকি আছে, কারণ আমরা দেখেছিলাম লকারে ওর কাগজে কোনো নাম ছিল না। এর মানে অন্য কাউকে জেইনকে মারার টাস্ক দেয়া হয়েছে। বেচারির উপর ২টা মরার থ্রেট আছে। এরপর জানা গিয়েছিল নাজির হলো ব্ল্যাক ব্লাড গ্যাংয়ের লিডার, আর নিকি হলো নাজিরের গার্লফ্রেন্ড। জেইন যখন জানতে পেরেছিল মাথ এই গ্যাংয়ের কো লিডার হিসেবে জয়েন হয়েছে, ও অনেক কষ্ট পেয়েছে। এবার দেখানো হয় মাথ নিজেই ব্ল্যাক ব্লাড গ্যাংয়ে জয়েন হতে এসেছিল। প্রথমে তো সবাই ওর উপর হাসে। নাজির জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছ, চাওটা কি? মাথ বলে, আমি চাই পাওয়ার। নাজির বলে, পাওয়ার এভাবেই দেয়া হয় না, অর্জন করে নিতে হয়। ওদের গ্যাংয়ের লিউক অনেক ভালো ফাইটার। লিউক বলে, তুই যদি আমাকে হারাতে পারিস তাহলেই আমাদের গ্যাংয়ে জয়েন হতে পারবি, তবে মনে রাখিস হারার পর কাঁদিস না। মা তো রাজি হয়ে যায়, আর দুজনের মাঝে তুমুল লড়াই হয়। একবার মাথ মাইর খাচ্ছিল, তো একবার লিউক। তবে শেষে মাথই লিউককে হারিয়ে দেয়। ওর ফাইটিং স্কিল দেখে তো সবাই অবাক। এভাবেই ও ব্ল্যাক ব্লাড গ্যাংয়ের কো লিডার হয়ে যায়। কাহিনী আসে বর্তমানে। জেইন যখন জানতে পারে মাথ ব্ল্যাক ব্লাড গ্যাংয়ে জয়েন হয়েছে, ও খুবই কষ্টে বের হয়ে আসে। তখনই এখানে ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ের লিডার রেজ সিলভানিয়াকে দেখে জেইন অবাক হয়ে যায়। রেজ বলে, তুমি জানো না ব্লাডি নাইটে এভাবে ঘোরাটা কতটা ডেঞ্জারাস? আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে ভয় পাও, তবে তোমার উচিত তাকে ভয় পাওয়া, সে এর চেয়েও ভয়ঙ্কর। জেইন জিজ্ঞেস করে, কার কথা বলছো? তবে রেজ কথাটা ঘুরিয়ে ফেলে আর হেসে বলে, ওদের কি মনে হয় নতুন একজন আসলে আমাকে মারাটা সহজ হবে? ও মাতের কথাই বলছিল। জেইন বলে, তুমি মাতের গায়ে হাতও লাগাবে না। রেজ বলে, তুমি এখনও ওকে বিশ্বাস করছো? ও তোমাকে ধোকা দিয়ে দুশ্মন দলে যোগ দিয়েছে। জেইন বলে, নিশ্চয়ই ওর কোনো কারণ আছে। রেজ বলে, কি কারণ? আচ্ছা, আমাকে একটা কারণ দাও যেন আমি মাতকে না মারি। জেইন বলে, প্লিজ ওর কিছু করো না, আর ওর এমন করার কারণটা আমার কারণেই ও এমনটা করছে। রেজ বলে, ও তোমার জন্য? তাহলে তো এটা মানা যায়, কারণ তুমি আমাদেরকে অনেক কিছুই দিচ্ছ। হয়তো তুমি আমাদের জন্য লাভবান, বা তুমি আমাদের জন্য বোঝা। জেন কিছুই বুঝতে পারে না আর বলে, তুমি যাই করো আমার বন্ধুদের কোনো ক্ষতি করো না। রেজ বলে, আমি কিছুই প্রমিস করতে পারবো না, তবে মাত যদি আমার পথের বাধা না হয় আমরাও ওকে কিছুই করব না। এইসব বলে ও জেনকে জলদি ডর্মে ফিরতে বলে চলে যায়। রেজ যেতেই দেব এসে জেনকে নিয়ে ডর্মে ফিরে। জেন তো অবাক, হয়তো দেবও ব্ল্যাক ব্লাড গ্যাংয়ে জয়েন হয়েছে। দেব বলে, তুমি সেখানে কি করছিলে? ও, মাতের জন্য গিয়েছ? তবে তুমি তো জানো এই সময়টা কতটা ডেঞ্জারাস। জেন বলে, এই প্রশ্নটা তো আমার করা উচিত। আমরা কি আসলেই বন্ধু? মিথ্যে বলা, কথা লুকানো, বন্ধুরা তো এসব কিছু করে না। দেব বলে, আমরা তোমাদের এসব জানাইনি কারণ আমরা তোমাদেরকে ঝামেলায় জড়াতে চাচ্ছিলাম না। জেন বলে, আমরা এখানে এসেই অলরেডি ঝামেলায় ফেসে গিয়েছি, কিন্তু এটা কোনো যথেষ্ট কারণ না যে তোমরা আমাদের কাছে এসব লুকিয়েছ। মিয়া আর ভ্যানেসা কি এসব জানে? দেব বলে, না, সময় আসলে ওরাও জানতে পারবে। জেন আর কিছু না বলে রুমে চলে যায়। পরদিন সকালে সবাই স্বাভাবিকভাবেই ক্লাসে যাচ্ছিল, তবে জেন এখনও মাতের ব্যাপারটা মানতেই পারছিল না, এজন্য ওকে এড়িয়ে চলে যায়। মা তো বুঝতে পারে কিছু তো হয়েছে যে জেইন ওর সাথে কথা বলছে না। এখানে জেইন যখন ক্লাসে যাচ্ছিল একজন ওর পিছু করছিল। জেইন ব্যাপারটা বুঝতে পেরে জলদি হাঁটতে থাকে। হয়তো এই ছেলের লকারেই জেইনের নাম ছিল, এজন্যই ও জেইনকে মারতে চাচ্ছে। জেইন ভয়ে পালাতে থাকে। তখনই পেছন থেকে একটা মেয়ে এসে সেই ছেলেটাকেই মেরে দেয়। মেয়েটা লাল রঙের মাস্ক পরা ছিল, এর মানে ও ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ের মেম্বার। এখানে জেইন তো পেছনে না তাকিয়েই পালিয়ে যায়। অন্যদিকে আজ আমরা এসকে নতুন লুকে দেখতে পাই। সে তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করছিল। এখানে জেইনের কাছে আবারও ওই কালো বিড়ালটি আসে। জেইন বিড়ালটির সাথে কথা বলে আর ওর নাম দেয় হোয়ে। তখনই এস এসে বলে, তোমার পাগলামি কবে বন্ধ হবে? বিড়ালের সাথে কথা বলা শেষ হয়েছে তোমার? জেইন বলে, ওর নাম হচ্ছে হোয়ে। এস বলে, তোমায় দেখে মনে হচ্ছে তুমি ঠিক মতো খাবার খাও না। জেইন ওর কথায় পাত্তা না দিয়ে বলে, তোমায় তো আজ অন্যরকম লাগছে,
তুমি কি নিজের লুক চেঞ্জ করেছ? এস নার্ভাস হয়ে বলে, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। ওর আচরণ দেখে জেইন হাসে। এস বলে, তুমি ঠিকমতো খাবার খাচ্ছ না, এজন্য তুমি চোখে উল্টাপাল্টা দেখছো, তোমার চোখে সমস্যা। জেইন বলে, একদমই না, তুমি তোমার লুকে অনেক কষ্ট করেছ। বেচারা না হয় একটু নিজেকে পরিপাটিই করেছে, সেটা স্বীকার করতেও সে লজ্জা পাচ্ছিল। জেন বলে, হয়ে বলছে আজ তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। এস এক্সাইটেড হয়ে বলে, সত্যি আমাকে মাদের চেয়েও বেশি হ্যান্ডসাম লাগছে। এটা বলে সে নিজেই লজ্জায় চুপ হয়ে যায়। জেন বুঝতে পারে এস মাদকে নিয়ে জেলাস হয়। বেচারা লজ্জায় আবারও নিজের চুল এলোমেলো করে ফেলে। দূর থেকে মাদ ওদের একসাথে দেখে চলে যায়। জেইনের মনটা খারাপ হলে এস ব্যাপারটা খেয়াল করে। এর মাঝে হয়ে দৌড় মারে। এস জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? হঠাৎ লাইকা নামের মেয়েটি এসে এসের পায়ে পড়ে সাহায্য চাইতে থাকে। প্লিজ আমার মাকে বাঁচিয়ে নিন, আমি আমার মাকে ছাড়া বাঁচতে পারবো না। এস ওকে সরিয়ে দেয়। তখনই এখানে টিচার মিস আয়া আসে। উনি লাইকার মা। আসলে লাইকার লকারে ওর মায়ের নাম ছিল। এর মানে ওকে বাঁচার জন্য ওর মাকেই মারতে হবে। লাইকা কোনোভাবে এটা করতে চাচ্ছিল না। মা ওকে বোঝায় ওনাকে মেরে দিতে, যেন ওনার মেয়েটা বাঁচতে পারে। এইসব দেখে জেইনের অনেক কষ্ট হয়। ও এসকে বলে, তুমি কি কিছু করতে পারবে না? প্লিজ কিছু করে ওদের বাঁচাও। এস না করছিল, তবে জেইন অনুরোধ করেই যাচ্ছিল। আর একটা সময় ওকে জড়িয়ে ধরে। এস ওকে বোঝানোর চেষ্টা করে এই মামলায় ও কিছু করতে পারবে না, তবে জেইন অনুরোধ করেই যাচ্ছিল। এসও ওকে আর না করতে পারে না। আর লাইকার হাত থেকে চাকুটা সরিয়ে মিস আয়ার কানে কিছু বলে, মানে এস ওদের বাঁচিয়ে নিল। একটু সামনেই জেইন আবারও হইকে খুঁজে পায়। ও এসকে ধন্যবাদ বলে। এস বলে, ভুলে যেও না আমি এখানে সুপ্রেমো, আমি যাকে চাই তাকেই বাঁচাতে পারি। কিন্তু এটাও মনে রেখো, আমি কাউকে সবসময় রক্ষা করতে পারবো না। জেইন বলে, আমায় নিয়ে চিন্তা করো না, আমি নিজেকে রক্ষা করতে পারি। আমি তাইকোয়ান্ডো জানি, তো আমি নিজেকে রক্ষা করতে পারবো। সুযোগ পেলেই আমি আমার স্কিল অবশ্যই তোমাকে দেখাবো। এস হেসে বলে, এই না আমার সেক্রেটারি, ফ্রি হলে এসএসজি অফিসে চলে এসো তোমার স্কিল দেখানোর জন্য। জেইন বলে, অবশ্যই। এরপর এস জেইনকে নিয়ে ম্যাডাম ভায়োলেটের অফিসে যায় আর মিস আয়া আর লাইকাকে মুক্ত করে দিতে বলে। ম্যাডাম ভায়োলেট বলে, হেল ইউনিভার্সিটির কিছু নিয়ম আছে যেগুলো আমাদের মানতে হবে। আর তুমি তো এসএসজি প্রেসিডেন্ট, তোমার কথা কি আমি ফেলতে পারি নাকি? তবে আমি জানতে চাচ্ছি তোমার এই দুর্বলতাটার কারণটা কি? উনি জেইনের দিকে তাকিয়েই এটা বলছিল। এস বলে, সব কিছুর একটা লিমিট থাকা উচিত। যদিও এই ভার্সিটি নরকের চেয়ে কম কিছু না, কিন্তু মেয়েকে দিয়ে মাকে মারাটা এটা বেশি হয়ে যাচ্ছে। উনি রেগে বলে, তুমি নিশ্চয়ই জানো এর ভর্তুকি কী হতে চলেছে। মিস্টার প্রেসিডেন্ট, তুমি ভুলে যেও না তোমার এই পজিশনের একটা শর্ত আছে। সুপ্রিমোর পজিশনে থাকার জন্য তুমি কখনোই কারো সাথে জড়াতে পারবে না, তুমি কোনো বন্ধুও বানাতে পারবে না। কখনোই তোমার অনুভূতি যেন তোমার পথের বাধা না হয়। এর মানে এস কারো সাথেই কোনো সম্পর্কে জড়াতে পারবে না। বেচারা এজন্যই সবার সাথে এমন কোল্ড আচরণ করে। এস বলে, আপনার চিন্তা করার দরকার নেই, আমি ভালো করেই জানি আমি কি করছি। ম্যাডাম ভায়োলেট বলে, ঠিক আছে, তোমার কথা মতো আপাতত আমি ওই মা আর মেয়েকে ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমায় দেখে লাক্সের কথা মনে পড়ে। এস বলে, আমি কখনোই ওর মতো না। উনি বলে, আমি ওই মা আর মেয়েকে তো বাঁচিয়ে নিলাম, আর জেইন তোমাকেও বাঁচানো হয়েছে। জেইন অবাক হয়। উনি বলে, যার লকারে তোমার নামটা ছিল তাকেই কেউ মেরে ফেলেছে, এভাবেই তুমি বেঁচে গিয়েছ। হয়তো এখানে তোমার কোনো গার্ডিয়ান এঞ্জেল আছে যে তোমাকে রক্ষা করে যাচ্ছে। যা শুনে ও অবাক। উনি বিড়ালটির দিকে তাকিয়ে বলে, এটা কোথায় পেয়েছ? জেইন বলে, ও নিজেই আমাকে ফলো করছিল, আমি পরে ওকে ছেড়ে দিব। উনি বলে, দ্রুত এটা করো। মনে হচ্ছিল উনি এই বিড়ালটিকে চেনে। এখানে ওদের কাজ শেষে ওরা বের হয়ে পড়ে। পরের দৃশ্যে মিস্টার ফ্রান্সিসকো ঘোষণা করে, লকার গেমটা এখানেই শেষ করা হলো। জেইন ভাবে, যাক আপাতত এই মরণ খেলা শেষ হয়েছে, কিন্তু এরপরও এখানে নিশ্চিন্তে থাকা যাবে না। এরপর এসএসজি অফিস দেখানো হয়। ভার্সিটির ফাউন্ডেশন ডে নিয়ে সবাই প্ল্যান করছিল, মানে ভার্সিটির প্রতিষ্ঠা দিবস। এই দিনে কি কি আয়োজন করা হবে সেগুলোরই প্ল্যান হচ্ছিল। জেইনও সেখানে নিজের আইডিয়া শেয়ার করে, বিউটি প্রেজেন্ট, মাইন্ড গেম ইত্যাদি। ওর আইডিয়াটা সবারই পছন্দ হয়, সবাই তো ইমপ্রেস হয়ে যায়। এস গর্ব করে বলে, আমি তো শুরুতেই বলেছি অন্য সবার তুলনায় জেইন সেক্রেটারি পদের জন্য বেশি উপযোগী। এবার সবাই এসের কথায় একমত হয়। একটু পর জেইন হইকে খুঁজছিল, ওর পিছু পিছু এসও আসে। হঠাৎ হয়ে গাছ থেকে লাফিয়ে এসের কাঁধে বসে।
এস ঘাবড়ে বলে, ওকে এক্ষুনি সরাও। জেইন হেসে বলে, তুমি কি বিড়ালে ভয় পাও? আর হোয়েকে ওর থেকে নিয়ে নেয়। এস ভাব মেরে বলে, হাহ, আমি বিড়ালে ভয় পাই না, আমি শুধু ওদেরকে ঘৃণা করি। জেইন তো ওর মজা নিয়েই যাচ্ছিল। মেনে নাও তুমি বিড়ালে ভয় পাও। এস বলে, ভুলে যেও না আমি কে, আমি কাউকে ভয় পাই না, বিড়ালকে তো কখনোই না। জেইন বলে, ঠিক আছে ঠিক আছে। হয়ে বলছে ও ড্যাডি এসের কাছে যেতে চায়। এস তো ভয়ে পিছু সরছিল। জেইন বলে, আচ্ছা মেনে নিলাম তুমি বিড়ালে ভয় পাও না, তাহলে কি তুমি আমাকে ভয় পাও? আর এসের গালে পিঞ্চ করতে থাকে, ওর মজা নিতে থাকে। এস তো খুবই বিরক্ত হচ্ছিল। জেন বলে, তুমি মাঝে মাঝে একটু হাসতে তো পারো, নিয়ম তো নেই যে তুমি হাসতে পারবে না। আর আবারও ওকে পিঞ্চ করতে থাকে, একটু তো হাসো। এবার তো এস সিরিয়াস হয়ে যায়। জেইনও ভয় পেয়ে যায়। এস রেগে ওর দিকে এগোলে জেইন ভয়ে চোখ বুঝে নেয়, আমি মজা করছিলাম। এস তো আস্তে করে ওর মাথায় টোকা মারে। জেইন অবাক। এস বলে, তুমি কি প্রস্তুত? জেইন বলে, মৃত্যুর কথা বলছ? সেটার জন্য আমি সবসময়ই প্রস্তুত। এস বলে, আসলেই তোমার কাছে এখনও কিছুদিন বাকি আছে, সবার জন্যই তো আমার কাছে সাহায্য চাও, নিজের জন্য চাইবে না? জেন বলে, এ ব্যাপারে তুমি কিছুই করতে পারবে না। এস বলে, আমাকে শুধু শুধু এস বলা হয় না, আমি সব কিছুই করতে পারি, তাই এ ব্যাপারে ভালো মতো ভেবে দেখো। অন্যদিকে ডর্মে মিয়া আর ভ্যানেসা হোয়কে দেখে ভয় পাচ্ছিল। জেইন এসে বলে, আরে ও হোয় কিছুই করবে না, আর আদর করে হোয়কে আবারও ছেড়ে দেয়। মিয়া জিজ্ঞেস করে, তোর আর মাতের মাঝে কি কিছু হয়েছে? তখনই এখানে মাথ চলে আসলে জেইনও ওর সাথে কথা বলতে যায়। জেইন প্রথমেই ওকে সরি বলে, কিছুদিন ধরে আমার মাথায় অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে, আমি সেগুলো ডিল করতে পারছি না। মাত বলে, এর জন্য তোমাকে সরি বলতে হবে না, নিশ্চয়ই তুমি এমন কিছুর মাঝে আছো, এর জন্য তুমি আমাকে এড়িয়ে চলছো। তুমি যদি একেবারেও আমার থেকে দূরে সরে যাও, আমি তোমার দিকটা বুঝবো। আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি কখনোই ইচ্ছে করে ভুল কিছু করবে না। ওর এসব কথা শুনে জেইনের অনেক গিল্টি ফিল হয়। ও কিভাবে মাদের সাথে এমন আচরণ করলো। ও বলে, তুমি আমায় যেভাবে বিশ্বাস করো আমি হয়তো তোমাকে ওভাবে বিশ্বাস করি না, এজন্য আমি নিজেকেই ঘৃণা করি। মাদ বলে, ইটস ওকে। জেন ভাবতে থাকে, আমি মাদকে ভুল বুঝেছি, ও যাই করেছে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এখানে ওদের মাঝে আবারও সব ঠিক হয়ে যায়। মাদ এরপর সবার জন্য রান্না করছিল। জেইন দেখছিল, ও কখনোই রান্না বান্না করেনি। মা আর বড় বোন অ্যালিসন রেঁধেছে, ও শুধু খেয়েছে। মা তোকে সবজি কাটা শেখাচ্ছিল, কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে তো জেইনের অবস্থাই খারাপ হয়ে যায়। যাই হোক, দুই বন্ধু আবারও একসাথে ভালো কিছু সময় কাটায়। এর মাঝে হয়ে দৌড়ে বাহিরে চলে গেলে জেইন ওকে খুঁজতে পিছু যায়। খুঁজতে খুঁজতে ও জঙ্গলের ভেতরে চলে আসে। সন্ধ্যাও হয়ে এসেছে। হইকে দেখে ও যখনই সেদিকে যাচ্ছিল, হঠাৎ সেলিন এসে ওর মুখ চেপে ওকে আরেক জায়গায় নিয়ে আসে। এতক্ষণে রাত হয়ে গেছে। ওর এমন আচরণে জেইন বিরক্ত হয়ে যায়। সেলিন বলে, চুপ থাকো, কেউ আমাদের শুনে ফেলবে, সেটা ব্ল্যাক ব্লাড গ্যাং বা ডেভিল গড ওয়ারিয়ার গ্যাংয়ের কেউ হতে পারে। জেন বিরক্ত হয়ে চলে যেতে নিলে সেলিন বলে, জানো এই বিড়ালের মালিক কে? ওর মালিক হলো লাক্স, যে কিনা আগে এখানের সুপ্রেমো ছিল। জেন বলে, সে এখন কোথায়? সেলিন বলে, লাক্স মারা গিয়েছে, ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো ওকে মেরে ফেলেছে, লাক্সের গার্লফ্রেন্ড সামান্থাকেও তারা মেরে ফেলেছে, এমনকি আগের হেডমাস্টার মিস্টার ভালদেসকেও মেরে ফেলেছে, যিনি কিনা লাক্সের বাবা। তুমি কি এ ব্যাপারে পুরো সত্যটা জানতে চাও? জেন বলে, হ্যাঁ, কিন্তু এতক্ষণে রাত হয়ে গেছে, কিছুক্ষণের মাঝেই ব্লাডি নাইট শুরু হয়ে যাবে। এজন্য সেলিন বলে, আগামীকাল দুপুরে তুমি আমার সাথে দেখা করো, তখনই আমি তোমায় সব বলবো। পরদিন ভার্সিটির ফাউন্ডেশন ডে উপলক্ষে পুরো ক্যাম্পাসটা সাজানো হচ্ছিল। জেইন যখন এসএসজি অফিসে যায়, ভেতর থেকে ও কথা শুনতে পায়। অনেল আর মিস কাথ এসকে বলছিল, প্লিজ সুপ্রেমো এটা করবেন না, এতে আপনি ঝুঁকিতে পড়বেন। এস বলে, আমি জানি আমি কি করছি। মিস কাথ বলে, আপনি ভালো করেই রুলসগুলো জানেন, আপনার উচিত জেনকে শাস্তি দেয়া, যেমনটা ও পাওয়ার কথা। এমনটা চলতে থাকলে আপনি আপনার পজিশন হারিয়ে ফেলবেন। এস বলে, এই পজিশন ছাড়াও আমি বাঁচতে পারবো। মিস কাথ বলে, আপনার সাথে জেইনের সম্পর্কটা কি? এস বলে, ও আমার সেক্রেটারি, আমার তো ওকে রক্ষা করতে হবেই। অনিল বলে, আমরা চাই না আপনার কোনো ক্ষতি হোক। এস বলে, আমার কিচ্ছু আসে যায় না, আমি শুধু এটুকু জানি আমি কোনোভাবেই জেনকে হারাতে পারবো না, আমার ওকে লাগবেই। ওনারা বুঝতে পারে জেইন এসের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এসের কথাগুলো শুনে জেইনের মুখে হাসি ফুটে ওঠে। ও জলদি এখান থেকে ওয়াশরুমে চলে আসে। ওর মুখ থেকে তো হাসি যাচ্ছিলই না যে এস ওকে নিয়ে কতটা ভাবে। দেন নিজেকে সামলায়,
আমি এভাবে কেন হাসছি? হয়তো আমি সেলিনের মতো পাগল হয়ে গেছি। এ সময় ওর মনে পড়ে দুপুর তো হয়ে গেছে, এখনই তো সেলিনের সাথে দেখা করার কথা। এরপর জেন সেলিনের কাছে গেলে সেলিন ওকে বলতে শুরু করে, তোমার তো মনে আছে আমি তোমাকে একটা অমৃতের ফর্মুলার কথা বলেছিলাম, যেটার উপর সবার নজর ছিল। হেডমাস্টার বালদেস, ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো সবাই সেই ফর্মুলাটা হাতিয়ে নিতে চেয়েছিল। কিন্তু যে এই ফর্মুলাটা বানিয়েছে, মানে ডাক্তার কিজন, সে ঠিকই বুঝতে পেরেছিল একটা সময় এরা সবাই তাকে ধোঁকা দিতে পারে। এজন্য সে অনেক সতর্ক ছিল। কিন্তু শেষ পর্যন্ত ডাক্তার কিজন এদের ষড়যন্ত্রের সামনে টিকতে পারেনি। তারা তিনজন সেই ফর্মুলাটা নেয়ার জন্য প্ল্যান করে ডাক্তার কিজনকে মেরে ফেলেছে। ডাক্তার কিজনের পর দ্বিতীয় আর সবচেয়ে শক্তিশালী অ্যাডমিন হিসেবে হেডমাস্টার ভালদেজ তাদেরকে সাহায্য করতে থাকে। কিন্তু ফর্মুলাটা অসম্পূর্ণ ছিল। শেষ একটা উপাদান বাকি ছিল, যেটার ব্যাপারে শুধু একটা স্টুডেন্টই জানত, যার কাছে ডাক্তার কিজন ফর্মুলাগুলো দিয়ে বলেছে সেগুলো লুকিয়ে দিতে। এরপর থেকে সবাই মিলে সেই স্টুডেন্টকে খুঁজে যাচ্ছে। জেন বলে, আমি তো এতদিন ভেবেছিলাম হেডমাস্টার ভালদেজ এসব খারাপ কাজের বিরুদ্ধে ছিল। সেলিন বলে, উনি ওনার ওয়াইফকে অনেক ভালোবাসত। সেই ফর্মুলার মাধ্যমে উনি ওনার মৃত ওয়াইফকে বাঁচাতে চেয়েছিল। কিন্তু হেডমাস্টারের ছেলে ছিল লাক্স। ও সময় লাক্স ছিল এখানের সুপ্রেমো। হঠাৎ একদিন সামান্থা এখানে এসে সবার মন জয় করে নেয়। সে যেমন দয়ালু ছিল তেমনই সাহসী ছিল। একটা সময় লাক্স সামান্থার প্রেমে পড়ে যায়, আর লাক্সের জীবনটা যেন রঙিন হয়ে যায়। তখন সামান্থা লাক্সকে বোঝায় হেল ইউনিভার্সিটিতে যা হচ্ছে তা কতটা খারাপ, আর এসব বন্ধ করতে বলে। এরপর লাক্স সামান্থার কথা মতো ওর বাবা মিস্টার ভালদেজকে বোঝায় হেল ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের উপর এই নিকৃষ্ট কাজ বন্ধ করতে। ওর বাবাও তখন ওর কথা মেনে নিয়েছিল। এর ফলে কিছু সময়ের জন্য সব কিছু ঠিক হয়ে যায়। সবাই খুবই হাসি খুশি ছিল। কিন্তু ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকোর এসব সহ্যই হয় না। ওনারা আরও কঠিন রুল আরোপ করে, যার ফলে ভার্সিটিটা পুরো দুনিয়া থেকে আড়াল করে ফেলা হয়। এরপরই ওনারা হেডমাস্টার ভালদেজ আর তার ছেলে লাক্স আর সামান্থাকে মেরে ফেলে। তখন থেকেই সব কিছু এখানে এভাবেই চলে আসছে। তখনই বাহির থেকে কিছু শব্দ হলে ওরা বুঝতে পারে কেউ লুকিয়ে ওদের কথা শুনছিল। ওরা জলদি তাকে খুঁজতে থাকে, তবে পায় না। সেলিন এতে অনেক ঘাবড়ে যায়। জেন বলে, তোমার কি মনে হয় এখানে কে থাকতে পারে? সেলিন বলে, আমি জানি না, কিন্তু আমি অনুভব করতে পারি সে সব সময় আমার আশেপাশে থাকতো। অনেক দিন ধরেই সে আমাকে ফলো করছে, এমনকি তোমাকেও। জেন কিছুই বুঝতে পারে না। সেলিন অনেক ভয়ে বলে, আমার মনে হচ্ছে আমি মারা যাব। আমার কিছু হয়ে গেলে তুমি সুপ্রিমোর কাছে গিয়ে আমার হয়ে মাফ চেয়ে নিও। এসব বলেই ও ভয়ে জঙ্গলের দিকে চলে যায়। জেন কিছুই বুঝতে পারে না। ও সেলিনকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পরও ও সেলিনকে পায় না। এর মাঝে বৃষ্টিও শুরু হয়ে যায়। হঠাৎ কেউ এসে ওর মুখ চেপে নিয়ে যায়। পরবর্তীতে জেন হুঁশে ফিরলে সামনেই স্যার আলভারেজকে দেখতে পায়। আসলে উনি জেনকে জঙ্গলে বেহুশ অবস্থায় পেয়ে ওনার রুমে নিয়ে এসেছে। জেন বলে, আমার সাথে সেলিনও ছিল, ওকে দেখেছেন? উনি বলে, না, আমি শুধু তোমাকেই পেয়েছি। স্যার বলে, তুমি কি জঙ্গলে ওই সিক্রেট ল্যাবটা দেখেছ? সেলিন তোমাকে এ ব্যাপারে কিছু বলেছে? জেন বলে, না, আমি কিছুই খুঁজে পাইনি। জেন ওর ডর্মে ফিরে যেতে চাচ্ছিল, কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছিল, আবার ব্লাডি নাইটও চলছিল। তাই স্যার ওকে রাতটা এখানেই থাকতে বলে। জেইনও রাজি হয়। সকালবেলা জেন ডর্মে ফিরে আসে। আজ ছিল ফাউন্ডেশন ডে, তো সবাই অনুষ্ঠানের জন্য রেডি সেডি হচ্ছিল। নতুন হেয়ার স্টাইলে জেইনকে খুবই মিষ্টি লাগছিল। মাত তো হাঁ করে ওকেই দেখে যাচ্ছিল। দেব আর জিরম ওকে বলে, যা ভাই যা, আজ তোর মনের কথাটা বলেই দে। তুই কিছু না বললে জেন কিভাবে বুঝবে তুই যে ওকে বন্ধুর চেয়েও বেশি কিছু ভাবিস? সেটা তো জেনকে জানানো লাগবে। মা তো ধীরে ধীরে জেইনের কাছে যায় আর বলে, তোমায় খুবই সুন্দর লাগছে। জেন বলে, তোমার কি কিছু লাগবে? মাত বলে, আমার তো সবসময়ই তোমাকে লাগবে। আর হাঁটু গেড়ে বলে, তুমি কি আজকের জন্য আমার ডেট হবে? জেইনও রাজি হয়ে যায়। বন্ধুরা তো খুবই খুশি। এরপর সবাই ক্যাম্পাসে আসে। সবাই আজকের ফাংশনে খুবই মজা করছিল। জেইন এখনও সেলিনকে খুঁজে যাচ্ছিল, তবে কোথাও ওর খবর পায় না। মাইকে ঘোষণা হয় আজকের বিশেষ দিন উপলক্ষে লড়াই টড়াই হবে না, মানে আজ রাতে ব্লাডি নাইটও বন্ধ। জেইনকে একা দেখে বন্ধুরা এসে ওকে নিয়ে যায়। সবাই খুবই মজা করছিল। ক্যামেরায় সুন্দর সুন্দর ছবিও তোলে। নরকের মাঝেও যেন একটুখানি শান্তি। ওরা বলে, আজ ভার্সিটিটা কত ভালো লাগছে, যদি সব সময় এমন থাকতো। তখনই দুই দল মুখোমুখি হয়। যদিও কিছু করে না,
ওরা যেন চোখে চোখেই একদল আরেক দলকে ধমকাচ্ছিল। যাই হোক, ইভেন্ট শুরু হয়ে যায়। যারা যারা বিউটি প্রেজেন্টে পার্টিসিপেট করবে তাদেরকে ডাকা হয়। দেখা যায় সেখানে মাতও পার্টিসিপেট করেছে। মিয়া জেনকে বলে, মাথকে খুবই হট লাগছে তাই না? জেন বলে, কি বলছিস? ভ্যানেসা বলে, আজ খুবই ইনোসেন্ট সাজছিস। জেন বলে, আজ তোরা আমার পিছু পড়েছিস। এসে এসব শুনে তো ওর খুবই রাগ হয়। ভ্যানেসা জেনকে টিজ করতে থাকে, তুই যেভাবে মাথকে দেখেছিস। জেন বলে, মাথ স্টেজে, তাই আমার নজর সেদিকে, আমি তো সবাইকেই দেখছি। সবাই ওর মজা নিয়েই যাচ্ছিল। এস তো খুবই জ্বলে। প্রথম শো শেষে পার্টিসিপ্যান্টরা সবাই ব্যাক স্টেজে যায়। বন্ধুরা সবাই মাথকে বেস্ট অফ লাক জানাতে আসে। মাথ জেনকে বলে, আমাকে একটা গুড লাক কিস দেবে না? জেন লজ্জা পেয়ে ওর গালে কিস করতেই যাচ্ছিল। তখনই এখানে সুপ্রেমো এসে বলে, তোমরা এখানে নিয়ম ভাঙছ। জেন বলে, এই ইভেন্টের নিয়মগুলো তো আমিই বানিয়েছি, আমার তো মনে হয় না আমরা কোনো নিয়ম ভাঙছি। এস বলে, একটা নিয়ম আছে, যারাই এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে ইভেন্ট শেষ হওয়া পর্যন্ত তারা কাউকে কিস করতে পারবে না, বন্ধুদেরকে তো মোটেও না। মাত বলে, ঠিক আছে, তাহলে আমরা হাক করব। এস ওকে থামিয়ে বলে, জড়িয়ে ধরতেও পারবে না, আর জেইনের হাতটা ধরে নিয়ে যায়। ওরা সবাই তো অবাক, সুপ্রেমো কি পাগল টাগল হয়ে গেছে নাকি? অনুষ্ঠান আবারও শুরু হয়। একে একে সকল কাপলদের দেখানো হয়। এবার স্টেজে মাত আসে। শেষ সময় মাদের পার্টনার সরে গিয়েছে, এজন্য মাথ একাই এসেছে। এরপরও সে স্টেজে আগুন লাগাচ্ছিল, শার্ট খুলে টুলে নিজের অ্যাবস দেখাচ্ছিল। মেয়েরা তো পাগল হয়ে যাচ্ছিল। জেইন ওর বন্ধুকে অনেক চিয়ার করছিল। এস এটা দেখে জ্বলে পুড়ে মরেই যাচ্ছিল, আর জেইনের চোখ ঢেকে দেয়, তোমার এসব দেখার দরকার নেই। জেইন বলে, ছাড়ো আমাকে, আমি কিছুই দেখছি না। ও কোনোভাবে নিজেকে ছাড়ায়, আর আবারও মাথকে চিয়ার করতে নিলে এস তো জ্বলে ওর সামনে দাঁড়িয়ে যায়, যেন জেইন মাথকে না দেখতে পায়। মাদের সাথে পার্টনার ছিল না, এই বাহানায় এস মাথকে কম্পিটিশন থেকেই বাদ দিতে চাচ্ছিল। তখন জেইন দাঁড়িয়ে বলে, আমি মাদের পার্টনার হব। বন্ধুরা তো অনেক চেয়ার করে। এই ছেলেটা ওদেরকে আলাদা করতে চেয়েছিল, এখন তো এই দুজন আরও ক্লোজ হয়ে গেছে, যা দেখে ও আরও জেলাস হয়। আর রেগে ফ্রিটজিকে সামনে দেখে ওকে টেনেই স্টেজে উঠে পড়ে। এরপর ওদেরকেও নতুন পার্টিসিপেন্ট হিসেবে ঘোষণা করা হয়। পারফরমেন্সের সময় এসও নিজের অ্যাপস দেখায়। মেয়েরা তো পাগল হয়ে মরেই যাচ্ছিল। এস এসব কিছু জেনকে জ্বালানোর জন্যই করছিল। আর জেইনের সামনে এসে বলে, নাও যত ইচ্ছে আমাকে দেখো, কেউই তোমাকে আটকাবে না। তোমার নজর শুধু আমার দিকেই থাকা উচিত, আর কারো দিকে না। এটা শুধু আমার কথা না, সুপ্রেমোর অর্ডার। ওর এমন দুষ্টু কথা শুনে জেইন তো লজ্জা পাচ্ছিল। তৃতীয় রাউন্ড মানে ফাইনালের জন্য সকল কাপলকে এবার একে একে স্টেজে ডাকা হয়। কিন্তু এবার জেইনের সাথে এস চলে আসে, যা দেখে সবাই অবাক। এস এসে সুন্দর করে ওর হাতটা ধরে। জেইন বলে, তুমি এখানে কি করছো? এস বলে, আমি মাথের জায়গাটা নিয়ে নিয়েছি, কারণ তোমার সাথে আমাকেই বেশি ভালো লাগে। জেইন বলে, পার্টনার হিসেবে আমি মাথকেই ভালো মনে করি। এস বলে, মানছি তোমার সাথে মাথকে মানায়, তবে আমি তোমার সাথে একদমই পারফেক্ট। এরপর মাথ আর ফ্রিটজি একসাথে স্টেজে আসে। মাথ তো কিছুই বুঝতে পারছিল না ফ্রিটজি কিভাবে ওর পার্টনার হলো। যাই হোক, এবার আসে উইনারদের নাম ঘোষণা করার পালা। অনেল মিস ফেস অফ দ্য ইয়ার ঘোষণা করে, যেটা হয় ফ্রিটজি। সবাই ফ্রিটজিকে অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু এস তো যায় রেগে, আর মাইকটা নিয়ে বলে, এখানে ভুল হয়েছে, কারণ এই পুরো হেল ইউনিভার্সিটিতে সবচেয়ে সুন্দরী হলো জেইন। ওর এমন আচরণে সবাই অবাক। অনিল বলে, সুপ্রেমো রাগ করবেন না, কারণ মিস্টার ফেস অফ দ্য ইয়ার হয়েছেন আপনি। এস রেগে বলে, এতে আমার কিছুই আসে যায় না। ও তো রেগে চলেই যায়। সবাই তো খুবই অবাক হয়। যাই হোক, অনিল সবাইকে এনজয় করতে বলে। জেইনও এসের এমন আচরণে চিন্তায় পড়ে যায়। সবাই এরপর একসাথে ছিল, তখন জেইন একটু সাইডে যায়। সামনেই এস ছিল। এস বলে, তুমি কি আমাকেই খুঁজছিলে? জেন বলে, তোমার স্বপ্নে। এস বলে, তুমি কি তোমার শাস্তির জন্য প্রস্তুত? তুমি কি নিজের জীবন বাঁচানোর জন্য অনুরোধ করবে না? জেন বলে, আমি চাই না আমার কারণে তোমার পজিশন ঝুঁকিতে পড়ুক, তাই তুমি আমাকে বাঁচিও না। এস বলে, হঠাৎ আমার পজিশনের জন্য তোমার এতটা চিন্তা কেন হচ্ছে? জেন বলে, যেটা সঠিক সেটাই করো। এস বলে, যেটা আমার জন্য সঠিক সেটা যদি বাকি সবার জন্য সঠিক না হয়, আমি শুধু চাই তোমাকে এই নরক থেকে মুক্ত করতে। আমি তোমাকে এই হেল ইউনিভার্সিটি থেকে বের করবই, সেটা যেভাবেই হোক না কেন। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। জেন বলে, না, যেদিন আমি এই ভার্সিটিতে পা রেখেছি তখন থেকেই আমি ঝুঁকিতে পড়েছি। তুমি আমাকে জোর করে এখান থেকে বের করতে চাইলে আমাকে এখনই মেরে দাও,
কারণ আমি কখনোই আমার বন্ধুদের ছেড়ে আর বাকি স্টুডেন্টদেরকে ছেড়ে এখান থেকে বের হব না। এস বলে, ঠিক আছে, আমি তোমাকে জোর করব না, তোমার শাস্তিটাও কার্যকর করব না, একটা শর্তে। তোমাকে আমার হতে হবে, যেন আমি সব সময় তোমাকে রক্ষা করতে পারি। তুমি আমার সাথেই থাকো, আমি তোমাকে আমার পুরো দুনিয়া বানাবো। জেন বলে, আমি যদি তোমার হয়ে যাই এর পরিণতি কি হবে? এস বলে, আমি শুধু তোমাকে চাই, তুমি আমার হয়ে গেলে অন্য কিছুতেই আমার কিচ্ছু আসে যায় না। আমি এটাও জানতে চাই না এর ফলে আমার জীবন কোথায় গিয়ে আটকাবে। ওর কথাগুলো শুনে জেইন অনেক কাঁদতে থাকে। ওকে কাছে টেনে কিস করতেই যাচ্ছিল, তখনই জোরে চিল্লানোর শব্দ শোনা যায়। ওরা ঘাবড়ে জলদি সেখানে যায় যেখানে সেলিনের লাশ পড়েছিল। জেইন এই দেখে অনেক কাঁদতে থাকে। ওর তো এটারই ভয় হচ্ছিল। আশেপাশে সবাই কথা বলছিল, নিশ্চয়ই সেলিনকে ব্ল্যাক ব্লাড গ্যাং মেরেছে, কারণ সেলিনের জিহ্বায় ওই গ্যাংয়ের সিল মারা ছিল। এইসব কিছু শুনে জেইন রেগে মাতের দিকে তাকায় আর ওকে টেনে একটা পরিত্যক্ত গাড়িতে নিয়ে যায়। মাত কিছুই বুঝতে পারে না। জেইন সোজা জিজ্ঞেস করে, সেলিনের খুনের পেছনে কি তোমার হাত আছে? মাত বলে, জেইন, আমি কিছুই করিনি। জেইন বলে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম মাত, তাহলে কেন কেন তোমাকে ব্ল্যাক ব্লাড গ্যাংয়ে জয়েন হতে হয়েছে? তুমি কি নিজেকে শক্তিশালী বানাতে চেয়েছ, যেন নিজেকে রক্ষা করতে পারো? আমরা কি তোমার জন্য যথেষ্ট ছিলাম না? জেইনের কথা শুনে মাতের নাজিরের কথা মনে পড়ে। নাজির বলেছিল জলদি খুব বড় এক যুদ্ধ হতে চলেছে। মাত জিজ্ঞেস করেছিল কিসের যুদ্ধ? নাজির সে ব্যাপারে কিছুই বলে না। ও বলে, অনেক বড় যুদ্ধ। এখন আমাদের গ্যাংয়ে বেশি বেশি মেম্বারের প্রয়োজন আছে। আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? মাত বলে, হ্যাঁ। নিকি বলে, তোমার কেন পাওয়ার লাগবে? তুমি তো এমনিতেও নিজেকে রক্ষা করতে পারবে। মাত বলে, আমি আমার বন্ধুদের বাঁচাতে চাই, ওদের রক্ষা করতে চাই। বর্তমানে মাত বলে, জেইন, তুমি আমায় ভুল বুঝছ। আমি আমাকে না, আমাদের বন্ধুদের রক্ষা করার জন্য গ্যাংয়ে জয়েন হয়েছি। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে রক্ষা করতে আমি এসব করছি। হ্যাঁ, আমি সরি যে আমি তোমার থেকে এসব কিছু লুকিয়েছি। তবে আমি যে কারণে এসব করছি তার জন্য আমি রিগ্রেট করি না। এর জন্য তুমি আমাকে খারাপ ভাবতে পারো, তবে আমার মৃত্যু আসলেও আমি তোমাকে রক্ষা করে যাব। এসব শুনে জেইন কাঁদতে থাকে। তখনই বাহির থেকে কিছু স্টুডেন্টের শব্দ আসে আর ওদেরকে বের হয়ে আসতে বলে। জেইন আর মাথ দুজনই ভয় পেয়ে যায়। মাথ বলে, যা কিছুই হয়ে যাক তুমি বের হবে না, আর নিজে লড়াই করতে চলে যায়। জেইনের ভয় হচ্ছিল, ও কাঁদছিল। আসলে ডেভিল গড ওয়ারিয়র গ্যাংয়ের কিছু মেম্বাররা জানতে পেরেছে মাথ ব্ল্যাক ব্লাড গ্যাংয়ে জয়েন হয়েছে। এজন্য কয়েকজন ওকে মারতে এসেছে। ওরা বলে, তোমার কি মনে হয় তোমার গ্যাং তোমাকে বাঁচাতে আসবে? এখানে ডেভিল গড ওয়ারিয়র গ্যাং সবচেয়ে পাওয়ারফুল। এর মাঝে এরা সবাই মাথের উপর হামলা শুরু করে। মাথ এতজনের সাথে পেরে ওঠে না, ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখনই এস চলে আসে ওকে বাঁচানোর জন্য আর সবগুলাকে পিটিয়ে ভর্তা বানিয়ে দেয়। এসের ফাইটিং স্কিল অনেক ভালো ছিল। এর মাঝে ব্ল্যাক ব্লাড গ্যাংয়ের কিছু মেম্বাররাও চলে আসে। এস মাথকে ওঠায় আর ব্ল্যাক ব্লাড গ্যাংয়ের মেম্বারদের বলে মাথকে নার্সিং রুমে নিয়ে যেতে। এরপর এস জেইনের কাছে আসে। জেইন ভয়ে কাঁদছিল। এস ওকে সামলে বলে, মাথ এখন ঠিক আছে। অবশেষে এই প্রথমবারের মতো আমাদেরকে সেই সিক্রেট ল্যাব দেখানো হয়, যেখানে ডক্টর রেজন সেই ফর্মুলা বানানোর জন্য কয়েকজন ছাত্রছাত্রীর উপর এক্সপেরিমেন্ট করে যাচ্ছিল, যাদের অবস্থা খুবই খারাপ ছিল। ওনাদের এসব কাজের জন্য অনেক ছাত্রছাত্রী মারা যাচ্ছিল। অন্যদিকে মাথ হুঁশে আসলে জেইন জলদি নার্সকে ডাকে। নার্স ওকে দেখে বলে মাথের অবস্থা এখন অনেকটাই ঠিক আছে। এই শুনে সবাই স্বস্তি পায়। মাথ বলে, আমার ব্যথা হচ্ছে। জেইন বলে, কোথায় বলো আমাকে। মাথ বলে, তুমি আমার আঘাত পাওয়া হাতে বসে আছো। এই শুনে জেইন জলদি সরে যায়। সবাই তো হাসতে থাকে। বন্ধুরা ওদের একা ছেড়ে চলে যায়। মাথ আবারও ওর কাছে মাফ চায় এত বড় একটা বিষয় লুকানোর জন্য। জেন বলে, এখন আমি সবটা বুঝতে পেরেছি। মাফ তো আমার চাওয়া উচিত যে আমি তোমায় বিশ্বাস করিনি। মাথ বলে, এতে আমি কষ্ট পাইনি। কষ্ট আমার তখন হয়েছে যখন আমার ভালোবাসার মানুষটা কেঁদেছে। এভাবেই ও জেইনের কাছে নিজের অনুভূতিটা প্রকাশ করে। জেন কিছু বলতেই যাচ্ছিল, মাথ বলে, আমি জানি আমার দেরি হয়ে গেছে। অলরেডি একজন তোমার মনে জায়গা করে ফেলেছে। আমি জানি সেটা সুপ্রেমো। আমি তোমার জন্য খুশি যে অবশেষে তুমি তোমার ভালোবাসার মানুষকে পেয়েছ। আর সব কিছু জানার পর আমি স্বার্থপরের মতো তোমার ভালোবাসা পাওয়ার জন্য লড়াই করব না। তবে আমায় প্রমিস করো তুমি আর কখনোই এভাবে কাঁদবে না। আমি তোমাকে এভাবে দেখতে পারবো না। জেইনও ওকে প্রমিস করে।
রুম থেকে বের হয়ে জেইন সুপ্রেমোকে দেখতে পায়। ও জিজ্ঞেস করে মাথ কেমন আছে। জেইন বলে ধন্যবাদ মাথকে বাঁচানোর জন্য। এস বলে তুমি ঠিক আছো? জেইন বলে কারণ মাথ আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনের কথাও ভাবেনি। এস বলে মাথ আসলে অনেক ভাগ্যবান যে তোমার মতো বন্ধু পেয়েছে। আমিও একদিন ওর মতোই ভাগ্যবান হতে চাই। এই শুনে জেইন হাসে। পরদিন এস কোথাও যাচ্ছিল। নাজির ইচ্ছে করে ওর সাথে ধাক্কা খায় আর বলে তোমার কি ভয় হচ্ছে না? তুমি এই পজিশন হারালে জেইনকে কিভাবে বাঁচাবে? এস ওকে পাত্তাই দিচ্ছিল না। নাজির বলে তোমার উচিত আমাকে ভয় পাওয়া, কারণ তোমার সিক্রেটটা আমি জানি। তুমি কি জানতে চাও না ইদানিং রেজ সিলভেনিয়া কেন এতটা শান্ত? এস বলে তুমি নিজে গিয়ে ওকে জিজ্ঞেস করতে পারো না, আর ওকে পাত্তা না দিয়ে চলে যায়। অন্যদিকে জেইন সিঁড়িতে বসে ওর কাজ করছিল। তখনই রোকস্যান আর ওর চামচিরা এখানে চলে আসে আর জেইনকে বলে যাও ক্যান্টিন থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসো। একে একে নিজেদের অর্ডার দিতে থাকে। জেইনের তো খুবই রাগ হচ্ছিল, তবে নিজেকে শান্ত রেখে ওদের পাত্তা না দিয়ে চলে যায়। রোকস্যান তো ওর মজা নিয়েই যাচ্ছিল। খাবার আনতে আনতে আবার ঠান্ডা করে ফেলো না, মানে এরা এভাবেই জেইনকে বুলি করছিল। জেইন আবারও ঝামেলা করতে চাচ্ছিল না, তাইও কিছুই বলে না। এরপর জেইন এসএসজি অফিসে আসে আর নিজের কাজ করেই যাচ্ছিল। ব্যস্ত থাকার ফলে ঠিকমতো খাবারও খাচ্ছিল না। এজন্য এস একটি খাবারের প্যাকেট জেইনের সামনে রাখে আর ওকে খেতে বলে। জেইন বলে আমার এখন ক্ষুধা পায়নি, পরে খাবো। মিস কাথ আর অনিল বলে জেইন কোনো বাচ্চা না, ও জানে ওকে কখন খেতে হবে। তোমার মনে হচ্ছে না ইদানিং তুমি একটু বেশি জেইনের ক্লোজ হচ্ছ? হয়তো তুমি নিজের পজিশনটা ভুলে যাচ্ছ। পজিশন টিকিয়ে রাখতে হলে তুমি এসব করতে পারো না। এস বলে আমি জানি আমি কি করছি, আর আপনারা এখন যেতে পারেন। মিস কাথ রেগে বলে তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ, আর চলে যায়। এসে তো কিছুই আসে যায় না। ও আবারও মিষ্টি করে জেইনকে বলে আমি নিজে ক্যাফেটেরিয়া থেকে তোমার জন্য খাবার এনেছি, তো খাও। জেইন আবারও বাহানা করলে এস ওর কাছে এসে বলে এক্ষুনি খাবার খাও, আর না হয় আমি তোমাকে খেয়ে নিব। এই শুনে জেইন জলদি খেতে শুরু করে। এস তো হাসে। অন্যদিকে সিক্রেট ল্যাবে ডাক্তার রেজন এখনও ছাত্রছাত্রীদের উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। বারবার ব্যর্থ হয়ে উনি খুবই হতাশ। তখনই এখানে আরেকজন ছাত্রীকে আনা হয়। এটা ওই মেয়েটা ছিল যে ওই রাতে অ্যান্টিডোট দিয়ে জেইনকে বিষ থেকে বাঁচিয়েছিল। ডাক্তার ওর উপরও এক্সপেরিমেন্ট করতে শুরু করে। ওদিকে জেইন এসএসজি অফিসে যাচ্ছিল। হঠাৎ কেউ ওকে টেনে সাইডে নিয়ে যায়। জেইন ভয় পেয়ে যায়। আসলে তো এটা এস ছিল। ও বলে তোমার শত্রু হলে এতক্ষণে তুমি শেষ হয়ে যেতে। জেইন বলে তুমি কি আমার শত্রু? এস বলে তুমি তো বলেছ তুমি তাইকোয়ান্ডোতে ভালো, চলো দেখাও আমাকে। এরপর দুজন প্র্যাকটিস করছিল। এস বলে হ্যাঁ তুমি ভালো, তবে তোমার প্র্যাকটিসের দরকার আছে। জেইন বলে আমি আরও কিছুও পারি। এর সাথে ও সুপ্রেমোর উপর হামলা করে ওকে হারিয়ে দেয়। দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। এস বলে আমি তো তোমাকে বলেছিলাম তোমার যত ইচ্ছে আমাকে দেখতে পারো, তবে আমাকে স্পর্শ করতে পারবে না। আর ওকে টেনে কাছে নেয়। জেইন ওকে দূরে সরিয়ে দাঁড়িয়ে পড়ে। এস হেসে বলে দেখেছো কত সহজে তোমার মনোযোগ সরে যায়। জেইন বলে আর যদি এমনটা করেছ আই উইল কিক ইউর বলস। এস মজা করে বলে তুমি যদি এক্ষুনি আমার সেখানে লাথি মেরে দাও তাহলে ভবিষ্যতে আমি কিভাবে তোমাকে বাচ্চা দিব। জেইন তো রেগে আবারও ওর উপর হামলা করে। দুজন নিজেদের প্র্যাকটিস চালিয়ে যায়। এরপর জেইন বলে তুমি আমাকেই কেন তোমার সেক্রেটারি হিসেবে চুজ করেছ? অ্যাঞ্জেলিকা বা অন্যরাও তো আমার চেয়ে ভালো। এস বলে না, ওরা কেউই তোমার মতো কাজ করতে পারে না। ফিটজিকে তো এজন্যই সরিয়েছি, ও তো রক্ত দেখেও সহ্য করতে পারে না। জেইন বলে সবাই তোমার মতো এত রক্ত দেখতে পারে না। এস বলে আমি ততক্ষণ ঠিক থাকবো যতক্ষণ না সেটা তোমার রক্ত হচ্ছে। আমি তোমাকে সে জায়গায় দেখতেও পারবো না। তোমার একটা ব্যাপার আমার অপছন্দ, তুমি সবাইকে বাঁচানোর জন্য নিজেকে ঝুঁকিতে ফেলে দাও, কিন্তু নিজের বেলায় কেন এমনটা করো না? কেন তুমি নিজেকে বাঁচানোর জন্য একবারও আমার কাছে অনুরোধ করো না? জেন বলে কারণ আমি জানি এতে তোমার পজিশনের ক্ষতি হবে। এস বলে তুমি কি এখনও বুঝতে পারোনি? যেদিন আমি লাইকা আর ওর মাকে বাঁচিয়েছি সেদিনই ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো আমাকে থ্রেট করেছে। যদি এই পজিশনের জন্য আমার তোমাকে হারাতে হয় তাহলে এই পজিশন আমি চাই না। জেন বলে তুমি তো এই পজিশনের জন্য অনেক কষ্ট করেছ, এত সহজে এটা হারাবে? কত কষ্ট করে এটা অর্জন করেছ। এই পজিশনের জন্য সবাই তোমার কথা শুনে তোমাকে সম্মান করে। এস হেসে বলে সবাই আমার কথা শোনে, তো তুমিও কি আমার একটা কথা শুনবে? জেন বলে তুমি আমাকে যাই বলবে আমি তাই শুনব, তো সুপ্রেমো আমাকে অর্ডার দাও। এস বলে আজকের পর থেকে তুমি শুধু আমার কথাই শুনবে আর কারো না।
এই বলে ও জেইনের কপালে চুমু করে। দূর থেকে নিকি ওদেরকে এভাবে দেখে অনেক রেগে যায়। এরপর জেইন যখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়, হঠাৎ নিকি এসে ওর উপর হামলা করে। তুমি সব কিছু নষ্ট করে দিচ্ছ, তুমি সুপ্রেমোর থেকে দূরে থাকো। জেইন বলে, পাগল হয়েছ তুমি? আমি কি করব না করব এটা তুমি বলার কে? নিকি রেগে বলে, সুপ্রেমোর থেকে দূরে থাকো, আর না হয় তোমাকে মরতে হবে। তোমার কারণে আর সুপ্রেমোর বোকামির কারণে আমি এসব বরবাদ হতে দেব না, আর না হয় আমার আসল রাগটা তুমি দেখবে। এসব বলে ও চলে যায়। ওর নখে জেইন ওর চোখের নিচে আঘাত পেয়েছে। জেইন যাওয়ার সময় এস এটা দেখে বলে, কি হয়েছে তোমার? এটা কে করেছে? জেইন ওর হাত সরিয়ে বলে, আমি নিজের জন্য লড়াই করতে পারবো, আর চলে যায়। এস কিছুই বুঝতে পারে না। এরপর নার্স যা ওর আঘাতে ব্যান্ডেজ করে দেয়। উনি জিজ্ঞেস করে, তোমার আর সুপ্রেমোর মাঝে কি কিছু চলছে? জেইন বলে, এতে আপনার কি? হঠাৎ নার্স বলে, আমি অনেক হাঁপিয়ে গেছি। আমি প্রমিস করেছিলাম এখানে যারই চিকিৎসার দরকার পড়বে আমি তার চিকিৎসা করব, কিন্তু তারা আমাকে থ্রেট করছে যেন আমি কারো চিকিৎসা না করি। আমি তাদের হাতের পুতুল হতে হতে হাঁপিয়ে গেছি। আমি জানি আমি এখান থেকে জীবিত বের হতে পারবো না। জেইন ওনাকে সান্ত্বনা দিয়ে বলে, যা কিছুই হয়ে যাক আমরা এখান থেকে বের হবই, খারাপ লোকদেরকে আমরা জিততে দেব না। এসব শুনে নার্সও কিছুটা স্বস্তি পায় আর বলে, জেইন, আমি তোমার কাছে একটা বিষয় লুকিয়েছি। ওই রাতে তোমার আর তোমার বন্ধুকে বিষ দেয়া হয়নি। আসলে তোমাদের ড্রিঙ্কে বিষ ছিল না, তোমাদের মাঝে একটা কেমিক্যালের প্রভাব দেখা গিয়েছে, যেটা এই ক্লিনিকেই পাওয়া যায়। এক স্টুডেন্ট সেটা এখান থেকে নিয়েছিল। এর সাথে উনি একটা ফাইল জেইনের হাতে দেয়। উনি বলে, আমি তোমাকে এটা দিচ্ছি কারণ সে লোকটা তোমার অনেক কাছের মানুষ। হয়তো এতে তোমার তেমন সাহায্য হবে না, তবে আমি তোমার সাহায্য করতে চাই। ফাইলে কারো নাম দেখে জেইনের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে। বোঝা যাচ্ছিল এটা ওর বন্ধুদের মাঝের কেউ হবে। জেইন পুরো ভেঙে পড়ে। রাতের বেলা জেইন ওর বন্ধুদের সাথে নিয়ে ট্রুথ অর ডেয়ার গেম খেলতে বসে। প্রথমে মিয়ার পালা আসলে মিয়া ডেয়ার চুজ করে। দেব মজা করে ওকে কিস করতে বলে। ভ্যানেসা বলে, তুই কিন্তু বেশি করে ফেলছিস। দেব বলে, আয় আমি তো মজা করছিলাম। মিয়া, তুমি তাহলে একটা গানই গেয়ে দাও। মিয়াও মজা করে একটা গান গায়। ভ্যানেসা চুজ করে ট্রুথ। ওকে জিজ্ঞেস করা হয় পুরো ভার্সিটিতে ওর ক্রাশ কে। ভ্যানেসা বলে, কেউই না, আমার টাইপের কেউই নেই। তবে কেউই ওর কথা বিশ্বাস করে না। এবার জেইন দেবকে জিজ্ঞেস করে ট্রুথ অর ডেয়ার। দেব বলে ট্রুথ। জেইন বলে, কিছুদিন আগের অ্যাকোয়েন্টেন্স পার্টির কথা মনে আছে? ওই রাতে তোমার কাছে সবচেয়ে বেশি কাকে ভালো লেগেছে? দেব বলে, এটা জিজ্ঞেস করার কি আছে, মিয়াকেই সবচেয়ে ভালো লেগেছে। আমি হুঁশে থাকি বা না থাকি, আমার নজরে মিয়াই সবচেয়ে সুন্দরী। মিয়া তো ব্লাশ করছিল। জেইন বলে, তো ওই রাতের সব কথাই তোমার মনে আছে? দেব বলে, কিভাবে ভুলবো, ওই রাতে তো আমি মরতে মরতে বেঁচেছি। হঠাৎ জেইন সিরিয়াস হয়ে বলে, তাহলে এটা বলো, ওই রাতে আমরা যে ড্রিঙ্ক খেয়েছিলাম তুমি সেটা কোথায় থেকে এনেছ? এই শুনে সবাই অবাক হয়। দেব বলে, আমি কিভাবে জানবো? জেইন বলে, এটা বলো, ড্রিঙ্কে থাকা বরফের টুকরোগুলো কোথায় থেকে এনেছ? দেব বলে, তুমি বলতে চাচ্ছটা কি? আমি কিছুই করিনি। জেইন বলে, পারফেক্ট টাইমিং, তুমি ও সময় ড্রিঙ্কে বরফ মিশিয়ে এনেছিলে। ভ্যানেসা বলে, তুই এসব কি বলছিস, চুপ থাক। তবে জেইন থামে না আর বলে, ও সময় তুমি একা ছিলে না। এরপর ও জিরমের দিকে তাকিয়ে বলে, ও সময় তুমি কোথায় ছিলে, কি করছিলে তুমি? জিরম পুরো চুপ হয়ে যায়। মানে জিরমই হয়তো নার্সের থেকে ওই কেমিক্যালটা এনেছে। সবাই সন্দেহের নজরে জিরমের দিকে তাকায়। জেইন রেগে কাগজটা জিরমের মুখে ছুঁড়ে মারে। এখনো কিছু বলবে না? তুমি নার্সিং রুম থেকে সেই কেমিক্যালটা এনেছ, তুমি আমাকে আর দেবকে বিষ দিয়েছ। জিরম চিল্লিয়ে বলে, হ্যাঁ আমিই করেছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই লাল হুডি পরা মেয়েটি জিরমকে বলেছিল ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো জেইনকে বিষ দিয়ে মারার প্ল্যান করেছে। জিরম বলে, আমরা জানতাম না সেটা কখন করবে, তবে বুঝতে পেরেছি অ্যাকোয়েন্টেন্স পার্টির রাতেই করবে। ওনারা যে বিষ ব্যবহার করত সেটা তোমাদের শরীরে ঢোকার সাথে সাথেই তোমরা মারা যেতে। এজন্যই আমি ওই লাল হুডি পরা মেয়েটির সাথে প্ল্যান করেছি, আর সেই কেমিক্যালটা নিয়ে তোমাদের ড্রিঙ্কের বরফের সাথে মিশিয়েছি, কারণ এর ফলে 10 ঘন্টার মাঝে মানুষ মারা যায়, আর সেটার অ্যান্টিডোট আগে থেকেই ওই মেয়েটির কাছে ছিল। আমি এজন্যই ওই কেমিক্যাল ব্যবহার করেছি যেন ম্যাডাম ভায়োলেট ভাবে ওনার প্ল্যানটা কাজে দিচ্ছে, আর আমরাও এই সময় তোমাদেরকে বাঁচিয়ে নিতে পারি। তবে আমি বুঝতে পারিনি জেইন ওই রাতে এতটা ড্রিঙ্ক করবে আর ওর অবস্থা এতটা খারাপ হবে। এই জন্য আমাকে মাফ করে দিও।
এর মানে ম্যাডাম ভায়োলেট শুধু জেইনকেই টার্গেট করেছিল, আর ওকে বাঁচানোর জন্যই জিরম এসব করেছে। মাত তো রেগে যায়, আমরা কি বন্ধু না? তুই কেন আমাদের কাছে এটা লুকিয়েছিস? সবাই মিলে ওকে শান্ত করে। জেইন ভাবে ওই মেয়েটা আমাদের সাহায্য করেছে, এর মানে এই হেল ইউনিভার্সিটিতে কেউ আমাদের অজান্তেই আমাদের সাহায্য করে যাচ্ছে। পরদিন জেইন যখন নিজের কাজ করছিল, ফ্রেডজি নিজে থেকেই ওর সাথে কথা বলতে আসে। দেখো, আমি কিছু জিনিস ক্লিয়ার করতে চাই। হ্যাঁ, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি তোমাকে টেস্ট করার জন্যই ওসব করেছি। বিশ্বাস করো আর নাই করো, আমরা দুজন একই জিনিস চাই। আমরা চাই সুপ্রেমোকে প্রোটেক্ট করতে। জেইন বলে, আমি কিভাবে বুঝবো যে আমি তোমাকে বিশ্বাস করতে পারি? ফ্রেডজি বলে, সুপ্রেমো আমাদের একমাত্র আশা, যার মাধ্যমে আমরা এই হেল ইউনিভার্সিটি থেকে বের হতে পারবো। হ্যাঁ, আমি তোমার সাথে অনেক খারাপ করেছি, তবে আমিও এই নরক থেকে বের হতে চাই। সো চলো একসাথে কাজ করি। জেইনও বলে, ঠিক আছে, তবে তোমাকেও আমার পজিশনটা সম্মান করতে হবে। ফ্রিজি বলে, ওকে। জেইন বলে, একসাথে কাজ করতে রাজি হয়েছি, এর মানে এই না আমরা বন্ধু। ফ্রিজি বলে, ডিল। তো চলো একসাথে লাঞ্চে যাওয়া যাক। জেইনও রাজি হয়ে যায়। জুস নিতে এসে ফ্রিজি বলে, গর্জিয়াস প্রথমে, মানে ও নিজের কথাই বলল। জেন বলে, মনে রেখো, কাউকে বোঝানো যাবে না আমরা একসাথেই কাজ করছি। ফ্রেডজি ওকে বলে চলে যায়। তখনই রোকস্যান তার চামচিদের নিয়ে ওকে বুলি করতে চলে আসে। আমার মনে হচ্ছে আমার ব্যাগটা এক্ষুনি পড়ে যাবে, এই বলে ব্যাগের সব জিনিসপত্র নিচে ফেলে দেয়, আর সেগুলো জেনকে তুলতে বলে। জেন ঝামেলা এড়াতে জিনিসগুলো তুলছিল। ভ্যানেসা আর মিয়া এসে ওর সাহায্য করে। রোকস্যান হেসে বলে, বাহ, আমার কাজের লোক দেখি বেড়ে যাচ্ছে। হবেই তো, কারণ আমি তো হেল ইউনিভার্সিটির কুইন। রোকস্যান ওদের অপমান করেই যাচ্ছিল। ভ্যানেসা ওর কথার জবাব দিলেও আজ মিয়ার রেগে রোকস্যানকে চর মেরে বসে, যা দেখে তো সবাই অবাক। বন্ধুরা বলে, বাহ, আমাদের মিয়া দেখি সাহসী হয়ে গেছে। জেন বলে, কি হবে ও যদি তোমার থেকে প্রতিশোধ নেয়, যদি এর চেয়েও খারাপ কিছু করে? মিয়া বলে, চিল, তাহলে আমি ওর আরেক গালে চর মেরে দিব। আমাকে নিয়ে চিন্তা করো না, আসলে এমন নরকে থেকে আর কতদিন চুপ থাকা যায়। তখনই সুপ্রেমো অ্যাঞ্জেলিকার সাথে আসে, ও জেইনের সাথে বসতে চায়। এই দেখে বন্ধুরা সবাই ওদের একা ছেড়ে চলে যায়, মাত্র অ্যাঞ্জেলিকাকে নিয়েও চলে যায়। মানে ওরা সবাই এখন জেইনের সাথে সুপ্রেমোকে মেনে নিয়েছে। এজ জেনকে বলে, এখনও কম কম খাচ্ছ? জেন বলে, আমি তো ভালোই খাচ্ছি, তুমিও খাও। এজ তো সবজি খেতে একদমই পছন্দ করে না। জেন বলে, তুমি বড়, তোমার উচিত সবজি খাওয়া। এজ বলে, এর পেছনের সাইন্টিফিক এক্সপ্লেনেশনটা কি? জেন বলে, তোমার কেন সাইন্টিফিক এক্সপ্লেনেশন লাগবে? তুমি তো আদুরে বিগড়ে যাওয়া বাচ্চাদের মতো আচরণ করছো। খাবে নাকি আমি তোমাকে খাইয়ে দিব? এজ বলে, হ্যাঁ দাও, এমনিতেও তো আমি আদুরে বিগড়ে যাওয়া বাচ্চা। ওকে এতটা কাছে দেখে জেইনের আবারও ওই রাতের ওদের প্রায় কিস করার কথাটা মনে পড়ে। ও তো লজ্জা পেয়ে যায়। যাই হোক, ওর জোর করাতে এজ সবজি খায়, যদিও ওর সেটা একদমই ভালো লাগে না। জেইন এরপর ওকে পালং শাকও খেতে বলে। এজ বলে, আমি এটা খাই না। জেন বলে, খেয়ে দেখো, ভালো লাগবে। তো এসও ওর কথায় খেয়ে নেয়। কিন্তু একটু পরই এসের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আসলে তো ওর পালং শাকে অ্যালার্জি ছিল। জেন ঘাবড়ে যায়, ঠিক আছো তুমি? তুমি কেন আমায় বলনি এই শাকে তোমার অ্যালার্জি? এস বলে, ইটস ওকে, আমি তোমার চেষ্টা বৃথায় যেতে দিতে পারি না। এর সাথেই ওর অবস্থা আরও খারাপ হয়ে যায়। জেন ঘাবড়ে সাহায্যের জন্য ডাকে, আর জলদি এসকে নার্সিং রুমে নিয়ে যায়। নার্স ওর চিকিৎসা শুরু করে। তখনই অ্যাঞ্জেলিকা এসে জেইনের উপর চিল্লাতে থাকে, স্টুপিড কোথাকার, তুমি এসকে ঝুঁকিতে ফেলেছ। আর ওকে চরের পর চর মারতেই থাকে। নার্স অ্যাঞ্জেলিকাকে থামায়। জেন জেনে বুঝে এটা করেনি। এস যদি জানতে পারে তুমি জেনকে মেরেছ, ও কি করবে জানো? অ্যাঞ্জেলিকা বলে, জেনকে তো মেরে ফেলা উচিত। এস যদি ওকে কিছু নাও করে, আমি নিজে ওকে মেরে ফেলবো। মিস কাথ এসেও ওকে অনেক বকে, তুমি কিভাবে এতটা কেয়ারলেস হতে পারো? জেন ক্ষমা চায়, ও তো এটা জানতো না। নার্স ওনাকেও শান্ত করে। জেইনের অনেক খারাপ লাগছিল, ওর কারণে এসের এই অবস্থা হলো। জেইনের পর ক্যাফেটেরিয়াতে ভ্যানেসা আর মিয়ার কাছে আসে। ওরা এসের ব্যাপারে জিজ্ঞেস করে। জেন বলে, অবস্থা এখন বেটার আছে, তবে ও এখনও বেহুশ। তখনই রোকস্যান আর অ্যাঞ্জেলিকা এসে আবারও চিল্লাচিল্লি শুরু করে, তুমি আমাদের সুপ্রিমোকে মারার চেষ্টা করেছ, তোমাকে তো শাস্তি পেতেই হবে। আর বাকিদের জিজ্ঞেস করে, তোমরা কি এটা মেনে নিবে যে ও আমাদের সুপ্রিমোকে মারতে চেয়েছে? ওরা বলে, না, কোনোভাবেই না, জেইনকে তো শাস্তি দেওয়া উচিত। কয়েকজন বলে, ওকে তো বেঁধে পেটাই করা উচিত। এর সাথেই ওরা জেনকে ধরে বেঁধে নিচে ফেলে মারতে শুরু করে। ভ্যানেসা আর মিয়া ওকে বাঁচানোর চেষ্টা করে, তবে পারে না। অ্যাঞ্জেলিকা জেইনকে অনেক মারছিল। জেইনের অবস্থাও অনেক খারাপ হয়ে যায়।
রোকসেন বলে, থামো, অনেক তো হয়েছে। ও বারবার অ্যাঞ্জেলিকাকে বলছিল থামতে, তবে অ্যাঞ্জেলিকা থামেই না। ও জেইনের মাথায় আঘাত করতেই যাচ্ছিল, তখনই এস এসে নিজের গায়ে আঘাত নিয়ে অ্যাঞ্জেলিকাকে থামায়। তোমার সাহস কি করে হয় এমনটা করার? এক্ষুনি জেইনের বাঁধন খুলো। এবার তো অ্যাঞ্জেলিকা ভয় পেয়ে যায়। এস বলে, এখানের কেউই এই রুম থেকে এক পা বের হবে না। এটা হাইয়েস্ট সুপ্রিম গভর্নমেন্ট প্রেসিডেন্টের অর্ডার। সবাই তো ভয় পেয়ে যায়। ওরা জলদি জেইনকে ইমার্জেন্সি রুমে নিয়ে যায়। জেইনের অবস্থা খুবই খারাপ ছিল। ডাক্তার রেজন আসে জেইনের চিকিৎসা করার জন্য। ওদিকে মাদ, দেব আর জিরমেরও জেইনের জন্য চিন্তা হচ্ছিল। মাদ বলে, জেইন সুপ্রেমোর সাথে আছে, এর মানে ওর কিছু হবে না, চিন্তা করিস না। ভ্যানেসা বলে, আমাদের উচিত জেইনের কাছে যাওয়া। মিয়া বলে, আমরা এখান থেকে বের হতে পারবো না, এটা সুপ্রেমোর অর্ডার। এসের জেইনের জন্য খুবই খারাপ লাগছিল, আর রেগে বলে, আমি প্রমিস করছি, যারা তোমার সাথে এমনটা করেছে তাদেরকে তো এর ফল ভোগ করতেই হবে। এস এখান থেকে বের হলে ম্যাডাম ভায়োলেট এসে বলে, তুমি কিন্তু বেশি বেশি করছো, এটা তোমার লাস্ট চান্স। এস বলে, আপনার যা ইচ্ছে করুন, আমি আমার খুশি থাকার কারণটা খুঁজে পেয়েছি, যেটা আমি এভাবে হারাবো না। উনি বলে, তুমি একদমই লাক্সের মতো, খুবই দুর্বল। এস বলে, না, আমি লাক্সের মতো না, আমি সজাগ থাকি যে কারা আমার পিঠ পিছু কি করছে। আপনার কি মনে হয় আমি আবারও আপনাকে সেটা করতে দিব যেটা আপনি একবার করেছেন? তাহলে আপনি ভুল। জেনকে স্পর্শ তো করে দেখুন, তখন আপনি বুঝবেন আসল নরকের মানেটা কি। উনি বলে, তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? এস বলে, মোটেও না, কিন্তু আপনি যদি জেইনের ক্ষতি করার প্ল্যানও করে থাকেন তাহলে আপনার ভয় পাওয়া উচিত। উনি রেগে বলে, ঠিক আছে। ওদিকে রোকস্যান অ্যাঞ্জেলিকার উপর চিল্লাচ্ছিল, আমি তোমাকে থামতে বলেছি, তুমি কেন থামলে না? আসলে তো তুমি জেইনকে মারতে চেয়েছ যেন এসকে তোমার করে পেতে পারো। এর মানে অ্যাঞ্জেলিকা এসকে পছন্দ করে। অ্যাঞ্জেলিকা রেগে ওকে পেটাতে শুরু করে। ওদের মাঝে তো খুবই বাজে ঝগড়া লাগে। অ্যাঞ্জেলিকা ওকে মেরে ফেলতেই চাচ্ছিল। তখনই এখানে ব্ল্যাক ব্লাড গ্যাং আর ডেভিল গড ওয়ারিয়র গ্যাং চলে আসে। নাজির বলে, তোমরা কেন সুপ্রেমোকে রাগিয়েছ? তোমরা কি এখনো ভয় পাচ্ছ না? নকল রেজ আসলে রোকসেন বলে, প্লিজ আমার সাহায্য করো। ও বলে, এখানে আমি কিছুই করতে পারবো না। এর মাঝে সুপ্রেমোও চলে আসে। অ্যাঞ্জেলিকা ওর পায়ে পড়ে মাফ চাইতে থাকে, আমি আর কখনোই এমনটা করব না, আমাকে ক্ষমা করে দাও। এস বলে, যা করেছ সেটার ভর্তুকি তো পেতেই হবে। আর হ্যাঁ, একটু আগের ঝামেলায় যারাই জড়িত ছিলে তারা সামনে এসে দাঁড়াও। রোকসেন বলে, তুমি কিভাবে এটা করতে পারো? আমি এখানের কুইন। এস বলে, আজ থেকে আর না। এর সাথে এস হেল ইউনিভার্সিটির নতুন কুইন হিসেবে জেইনের নামটা ঘোষণা করে। সবাই অবাক। নকল রেজ এসে বলে, আর মাথকে হেল ইউনিভার্সিটির নতুন কিং হিসেবে ঘোষণা করা হলো। সবাই তো আরও অবাক। এস বলে, আমার কাছে নতুন টপ 10-এর লিস্ট আছে, সেটা শোনানোর জন্য ভাইস প্রেসিডেন্ট অনেলকে ডাকা হয়। টপ 1 সুপ্রেমো, ডেভিল গড ওয়ারিয়র আর ব্ল্যাক ব্লাড গ্যাং সবাই সুপ্রেমোর জন্য মাথা নিচু করে। ভ্যানেসা বলে, সুপ্রিমো কি এতটাই পাওয়ারফুল? অনেল বলে, টপ 2 রেজ সিলভানিয়া, টপ 3 নাজির লুমিয়া, আর টপ 4 জেইন। 5 অনেল, 6 লিয়াম। লিয়ামের নামটা শুনে সবাই অবাক যে ও কিভাবে টপ 10-এ। আর টপ 7 হলো মাথ, যা শুনে তো বন্ধুরা অবাক। টপ 8 হলো ফ্রিটজি। ফ্রিটজি বলে, আমি তো জেইনের জন্য নিজেকে উৎসর্গ করে দিব। দেখো, ও নতুন হয়ে টপ 4-এ চলে এসেছে, এমনকি হেল ইউনিভার্সিটির নতুন কুইন হয়ে গেছে। টপ 9 নিকি, আর শেষে টপ 10 জিরোম। এই শুনে তো ওরা অবাক, স্পেশালি ভ্যানেসা। এস আবারও বলে, আজকে যারাই জেইনের সাথে ওসব করেছে, ব্ল্যাক ব্লাড গ্যাং আর ডেভিল গড ওয়ারিয়র, তোমরা এদের চেহারাগুলো মনে রাখবে। আগামী সপ্তাহে এরাই তোমাদের টার্গেট হবে। আমার কিছু আসে যায় না তোমরা সকালে বা রাতে করো, ওদেরকে ছাড়া আর কাউকেই টার্গেট করতে পারবে না। তোমাদের যা ইচ্ছে ওদের সাথে করতে পারো, মারতে চাইলে মেরেও ফেলতে পারো। হ্যাপি হান্টিং। এস বাকিদের বলে, তোমরা জেইনের সাথে যা করেছ এটাই তোমাদের শাস্তি। এরা তো এবার ভয় পেয়ে যায়। এদিকে লিউক নাজিরের উপর চিল্লায়, আমাকে কেন টপ 10 থেকে বের করা হয়েছে? তুই কি এসব জানতি? নাজির বলে, না, তবে তোর এই আচরণের কারণেই তোর এই অবস্থা। তোর এই হট টেম্পারই তোকে এখানে এনেছে। তুই এখন আমাদের গ্যাংয়ের জন্য বোঝা ছাড়া আর কিছুই না। এখনও গ্যাংয়ে থাকতে চাইলে ভালো মতো আচরণ কর। এই বলে চলে যায়। লিউকের তো অনেক রাগ হয়। মিয়া আর ভ্যানেসা ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি আমাদের কাছে কিছু লুকাচ্ছ? তোমরা কিভাবে টপ 10-এ গেলে? তোমরা কি ওই গ্যাংয়ে জয়েন হয়েছ? ওরা মিথ্যে বলে, আমাদের গ্রেড ভালো এজন্যই হয়তো, আর কথা ঘুরিয়ে ফেলে। এস ছিল জেইনের কাছে।
জেইন হুঁশে আসলে ও খুশি হয় আর বলে সরি, আমার কারণেই তোমাকে টার্গেট হতে হয়েছে। জেইন বলে তুমি ঠিক আছো? এস বলে যতক্ষণ তুমি ভালো আছো আমিও ভালো আছি। জেইন বলে সুপ্রেমো, তোমায় কেন এতটা হ্যান্ডসাম লাগছে? এস হেসে বলে আসলেই, আমি তো ভেবেছিলাম একমাত্র মাতি তোমার নজরে হ্যান্ডসাম। জেইন বলে তোমায় অন্যরকম লাগছে। এস দীর্ঘ শ্বাস নিয়ে বলে আমি জানি আমি একদম ভালো একটা মানুষ না। এই জায়গায় আমি অনেক অন্যায় করেছি। আমার হাতে অনেক রক্ত আছে যেগুলো কখনো মুছতেও পারবো না। আমি ওসব নিয়ে গর্ব করি না। তবে আমি প্রমিস করছি, যা কিছুই হয়ে যাক আমি তোমায় রক্ষা করব। জেইন বলে কিন্তু আমরা তো হিল ইউনিভার্সিটিতে, এখানে কিছুই সেফ না। এস বলে যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস চলবে আমি তোমায় রক্ষা করে যাব। আমি এস তোমার জন্য দেয়াল হব, তোমার বুলেট প্রুফ ভেস্ট হব, তোমার জন্য যুদ্ধ করব। ওর কথা শুনে জেইন জিজ্ঞেস করে তুমি কি করেছ? এস চুপ করে থাকে। অন্যদিকে দেখি ডাক্তার রেজন জেইনের কিছুটা রক্ত নিয়ে গেছে। জেইনের রক্ত দিয়ে উনি সেই ফর্মুলার এক্সপেরিমেন্ট করছিল। আশ্চর্যভাবে আজ ওনার এক্সপেরিমেন্ট 98% ম্যাচ হয়ে যায়। উনি তো অবাক। এর মানে জেইনের রক্ত দিয়েই সেই অমৃতের ফর্মুলাটা সাকসেসফুল হবে। আর এখানেই এপিসোড 13 শেষ হয়ে যায়। অনেকের অনুরোধেই এই 4টি এপিসোড আমি তাড়াতাড়ি নিয়ে এসেছি। যেহেতু এটা অনগোয়িং ড্রামা, এপিসোড আসতে সময় লাগে, তাই দয়া করে তোমরা একটু অপেক্ষা করো। বাকি 5টি এপিসোড আমি আরেক পার্টে নিয়ে আসবো। ওকে।